ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব পদার্থের তরল অবস্থা থেকে এমসিকিউস, কিছু সম্ভাব্য এমসিকিউস। আমি গোটা 15 এমসিকিউ আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথম যে কোশ্চেনটা দেখব, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, টিন্ডাল এফেক্ট দেখা যায়। এখানে 4টে অপশন রয়েছে, গ্লুকোজের দ্রবণে, স্টার্চের দ্রবণে, ইউরিয়া দ্রবণে, না NaCl এর দ্রবণে। এবার এটা মাথায় রাখতে হবে, টিন্ডাল এফেক্ট দেখা যায় কোলয়েড সিস্টেম এন্ড সাসপেনশন সিস্টেমে। তাহলে এখানে কোলয়েড দ্রবণ কি উৎপন্ন করছে? এখানে কোলয়েড দ্রবণ উৎপন্ন করছে স্টার্চের দ্রবণ। তাহলে এর উত্তরটা হবে স্টার্চের দ্রবণ। এরপর দেখে নেব 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনের বেশি কার্যকারী? এবার মাথায় রাখতে হবে, ফেরিক হাইড্রক্সাইড সলের যে তঞ্চন, ফেরিক হাইড্রক্সাইড কিন্তু আমার যে পজিটিভ সল, এর জন্য আমাকে নেগেটিভ সল চাইতে। নেগেটিভের ক্ষেত্রে আমার এখানে দেখতে হবে যে কার চার্জ বেশি। এখানে Cl মাইনাস একটা চার্জ, এখানে SO4 2 এর কত হবে? SO4 2 এর দুটো, এখানে PO4 3 হবে, আর এখানে Cl এগেন একটা হবে। তাহলে শুলজে-হার্ডি নিয়ম অনুযায়ী তাহলে এখানে যার অ্যানায়নের চার্জ বেশি, কেন এটা ধনাত্মক সল, একে তঞ্চন করার জন্য ঋণাত্মক সলের দরকার হবে। যার অ্যানায়নের চার্জ বেশি তাহলে সেটাই হবে তঞ্চনের জন্য বেশি কার্যকারী। তাহলে এখানে অপশন হবে সি। এবার দেখে নেব 3 নম্বরটা, একটা অঙ্ক দেওয়া আছে। 327 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণের অবিশ্রবণ চাপ পাই অ্যাটমসফিয়ার হলে দ্রবণটির গাঢ়ত্ব অর্ধেক করলে 427 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির অবিশ্রবণ চাপ 2 atm হলে পাই এর মান কত? তাহলে এই ক্ষেত্রে আমাকে একটু ফর্মুলাটা মনে করে নিতে হবে। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে পাই ইকুয়ালস টু CRT। তাহলে এইখানে দুবার লিখতে হবে জিনিসটা, মানে নিজেদের বোঝার মতো করে লিখলেই হবে। আমি এখানে দুবার করে লিখেছি যাতে বোঝা যায়। তাহলে প্রথম ক্ষেত্রে এখানে কত? প্রথম ক্ষেত্রে পায়ের মান বলে দেওয়া নেই, সিটা আমি সি এর মতোই রাখবো, আর যেহেতু কনস্ট্যান্টের মতো থাকবে। এখানে টেম্পারেচারটা কি হবে? 327। মাথায় রাখতে হবে 327টা এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, এটাকে আমার কিন্তু কেলভিন স্কেলে কনভার্ট করতে হবে। তাহলে কেলভিন স্কেলে কনভার্ট করতে গেলে তাহলে এখানে এটা কত হবে? এটা হবে 600। 273 দিয়ে যোগ করলে এটা কত পাবো আমি? 600। ঠিক আছে। আর এইদিকে কি বলেছে? এদিকে বলেছে পাইয়ের ভ্যালু বলে দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে লিখবো 2। সি বলেছে, সিটা কি হয়ে যাবে? গাঢ়ত্ব অর্ধেক হয়ে যাবে, তার মানে সি যেটা ছিল সেটা হয়ে যাবে C/2। আর আর এখানে কনস্ট্যান্ট, আর কে আমি আর এর মতোই রাখবো। টেম্পারেচারটা কত হবে? দেখো টেম্পারেচারটা হবে 427 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে 427 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমি কেলভিনে করি এটা হয়ে যাবে 700। তাহলে এটা আমি দুটো ইকুয়েশন পেলাম, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 আমি বলতে পারি। বা এটাকে যদি আমি একটু ভালো করে করে নিই তাহলে 4 = CR, আর এদিকে হচ্ছে 700। এইবার এইখানে আমি দুটোকে আমি কি করব? ডিভাইড করব। এটাকে যদি আমি 1 দিই আর এটাকে যদি 2 নম্বর নাম দিই তাহলে 1/2, 1/2। তাহলে 1/2 করলে জিনিসটা কি হয়ে যাবে? তাহলে এখানে হবে দেখো π/4 = মানে এই দিকেরটা ডিভাইডেড বাই এদিকেরটা, আর এদিকেরটা ডিভাইডেড বাই এদিকেরটা। এদিকে হয়ে যাবে CR 600 আর এখানে হয়ে যাবে CR 700। তাহলে এইটা CR কেটে যাবে, 2 শূন্য কেটে দেওয়া যাক। তাহলে এখানে হবে কি? পাই = 24/7। এবার এই 24/7 এটা যদি ক্যালকুলেট করা যায়, এটা নিয়ার অ্যাবাউট আসবে 3.428 সামথিং, 428 সামথিং আসবে। তো আমাকে এখানে অপশানে যেটা আছে 3.42 অব্দি নিলেই হবে। তাহলে এখানে দেখো 3.42 কোথায় আছে? তাহলে এখানে আনসারটা হবে অপশন ডি। আশা করি এটা বোঝা গেছে। এবার আসি 4 নম্বর কোশ্চেনে, নিচের কোন দ্রবণটি আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে না? এখানে 4টে অপশন রয়েছে, তোমরা আগে ভালো করে অপশনটাকে দেখে নাও। অপশনটাকে দেখে গেস করার চেষ্টা করো যে কোন আনসারটা হবে। আশা করি সবাই চ্যাপ্টারটা ভালো করে পড়েছো। তাহলে এখানে আনসার হবে অপশন বি, ইথানল আর N-হেক্সেনের মিশ্রণ আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে না। এবার আসছি 5 নম্বর কোশ্চেনে, নিচের কোনটিকে ব্রেডিক আর্ক পদ্ধতিতে প্রস্তুত করা যায়? এখানেও দেখো 4টি অপশন রয়েছে, একটু সময় দিচ্ছি, ভালো করে ভেবে নাও, মনে করো কোন জিনিসটা, তারপরে বলছি। যাই হোক, এটা মনে পড়লে তো বুঝতে পারবে, ভালো করে যদি থিওরিটা পড়া থাকে তাহলে এটা বুঝতে অসুবিধা হবে না। এটার আনসার হবে গোল্ড সল। এবার আসছি পরের কোশ্চেনে,
পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেনটা বলছে কি দেখো, বিবৃতি এ আর বিবৃতি বি এইভাবে দেওয়া আছে। বিবৃতি এতে বলছে যে ইমালশনে বিস্তৃত দশার বিন্দুগুলি ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব দেখায়। আশা করি তোমাদের মনে আছে বিস্তৃত দশা কি আর বিস্তৃত মাধ্যম কি। এইবার বিবৃতি 2 বলছে বা বিবৃতি বি বলছে কি যে অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে দেখো প্রথম যেটা বলেছে সেটা ঠিক, কিন্তু দ্বিতীয় যেটা বলেছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়, এটা কিন্তু মিথ্যা। তাহলে এখানে প্রথমটি সত্য এবং দ্বিতীয়টি মিথ্যা। এখানে দেখে যাওয়া যাক কোন অপশনে রয়েছে। এখানে দেখে যাওয়া যাক, এখানে দেখো সি অপশনে রয়েছে যে এ সত্য কিন্তু বি মিথ্যা। তাহলে এটার আনসার হবে সি, এটার আনসার হবে সি। এবারই 7 নম্বর কোশ্চেনটা দেখবো কি বলেছে, জলে KCl, NaCl ও K2SO4 এর ভ্যান্ট অফ গুণাঙ্কগুলি হলো যথাক্রমে বলে অপশন দেওয়া আছে। এখানে ভ্যান্ট অফ গুণাঙ্ক বার করার জন্য মানে আই এর ভ্যালু বার করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু বলে দিই। ফর্মুলাটা হচ্ছে, যেহেতু এটা জলে বলা আছে তাহলে সংযোজিত বা বিয়োজিত হওয়ার পরে, আমি এখানে ছোট্ট করে লিখলাম পরের মোল সংখ্যা, অ্যাকচুয়ালি এখানে লিখতে হবে সংযোজিত বা বিয়োজিত হওয়ার পরে, সংযোজিত বা বিয়োজিত হওয়ার পরে বা বিয়োজিত হওয়ার পরে মোল সংখ্যা, আর ডিভাইডেড বাই সংযোজিত বা বিয়োজিত হওয়ার পূর্বে মোল সংখ্যা। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলে দিই, আই বা ভ্যান্ট অফ গুণাঙ্ক যেটা আছে সেটার ফর্মুলাটা কি হচ্ছে, আই ইকুয়ালস টু সংযোজিত বা বিয়োজিত হওয়ার পরের মোল সংখ্যা এবং সংযোজিত বা বিয়োজনের পূর্বে যে মোল সংখ্যা। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু দ্রাব কণার মোল সংখ্যা, মানে যেটা দ্রবীভূত থাকে। এখানে কিন্তু বলা যেতে পারে যে দ্রাব কণার মোল সংখ্যা যেটা, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে এখানে আমি যদি একটু ভালো করে দেখি, এখানে KCl ভেঙে গিয়ে কি হবে, KCl ভেঙে হয়ে যাবে K প্লাস আর Cl মাইনাস। তারপরে দেখো NaCl ভেঙে কি হয়ে যাবে, NaCl হয়ে যাবে Na প্লাস Cl মাইনাস। আর এখানে দেখো K2SO4 ভেঙে কি হয়ে যাবে, K2SO4 ভেঙে হয়ে যাবে 2K প্লাস আর SO4 2 মাইনাস। এইবার এখানে ভ্যান্ট অফ গুণকের যেটা আমি ফর্মুলাটা বললাম যে সংযোজিত বা বিয়োজিত হওয়ার পরে দ্রাবের যে মোল সংখ্যা ডিভাইডেড বাই সংযোজিত বা বিয়োজিত হওয়ার পূর্বে দ্রাবের যে মোল সংখ্যা, সেটা কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আয়ের ভ্যালু কি হবে, এখানে আয়ের ভ্যালু হবে দেখো এর মোল সংখ্যা কত, 1 মানে যোগ করলে এটা হবে 2, আর ডিভাইডেড বাই এখানে শুরুতে কত ছিল, 1 ছিল, মানে 2/1। সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসেও সেম জিনিসই হবে। সেকেন্ড কেসে কি হবে, 1 সেকেন্ড কেসে হবে 1 তার মানে কত হবে, এটা হবে 2 আর নিচে এখানে থাকবে 1, মানে 2 থাকবে। আর এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে আয়ের ভ্যালু হবে 2 আর 1 কিছু নেই, মানে এখানে 1 আছে, তার 2 আর 1 যোগ করলে কত হবে, 3 ডিভাইডেড বাই 1। তাহলে এখানে আমার যে গুণাঙ্কগুলির ক্রম যেটা হবে 2, 2, 3, তাহলে এখানে 2, 2, 3 অপশনটা রয়েছে 2, 2, 3, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো 8 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত 0.1 মোলার জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে অপশনসগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে। আর একটা ছোট্ট জিনিস আমি এখানে বলে দিই, যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেইগুলোর ক্ষেত্রে কিন্তু স্ফুটনাঙ্ক বেশি হবে রাদার দ্যান তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ থেকে। তাহলে এইখানে এই দুটো তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, তাহলে এই দুটো অপশন আগে থেকেই বেরিয়ে গেল। তাহলে এইখানে পড়ে রইল KCl যেটা কিনা তড়িৎ বিশ্লেষ্য এবং Na2SO4 যেটা কিনা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই দুটোর মধ্যে কার স্ফুটনাঙ্ক সর্বাধিক হওয়ার চান্সেস রয়েছে। তাহলে এখানে দেখতে হবে কণা সংখ্যা কার বেশি, এখানে বিয়োজনের পর কণা সংখ্যা কার বেশি হবে। এটা যদি ভাঙা যায়, এটা ভাঙলে এর কণা সংখ্যা হবে 2Na প্লাস আর SO4 2 মাইনাস, আর এর কণা সংখ্যা হবে হচ্ছে K প্লাস Cl মাইনাস। তাহলে এর কণা সংখ্যা কত হবে, 1 2, আর এর কত হবে 2 আর 1 3, মানে যে বিয়োজনের পর যে মূল সংখ্যাটা আমরা ক্যালকুলেট করি সেটাই। তাহলে এইখানে দেখতে গেলে বোঝা যাবে যে এটার কণা সংখ্যা বেশি এটার থেকে। তাহলে এই ক্ষেত্রে অপশনটা হবে এ। এবার দেখবো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 9 নম্বর কোশ্চেনটা বলেছে বেনজিনের হিমাঙ্কের অবনমন ধ্রুবক KF এর ভ্যালু দেওয়া আছে। একটি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের বেনজিন দ্রবণ যার মোলালিটি 0.78 মোলাল।
তাহলে তার হিমাঙ্কের অবনমন কি হবে? এই 4টে অপশন রয়েছে। দেখো আমরা যদি একটু ভালো করে মনে করি যে একটা ফর্মুলা ছিল ডেল টি এফ ইকুয়ালস টু কে এফ ইন্টু এম, রাউলস ল থেকে, আশা করি মনে আছে সবার। তাহলে এখানে এই দুটো ভ্যালু বলে দেওয়া আছে, জাস্ট দুটো ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে এবং মাল্টিপ্লাই করলে আমি আমার আনসার কিন্তু পেয়ে যাব। এটা করলে দেখা যাবে যে 0.399 সামথিং কিছু আসছে, সেটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি কি 0.40 কে। তাহলে এইখানে আমার রাইট অপশন কোনটা হলো? এখানে আমার রাইট অপশনটা হলো ডি। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে? তরলে গ্যাসের দ্রাব্যতা সম্পর্কিত হেনরির সূত্রটি নিচের কোন গ্যাসের জলের দ্রবীভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এইখানে বলে রাখি, এখানে অপশন হবে ডি। কেন? অ্যামোনিয়া প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়ে যায়, সেই জন্য এই ক্ষেত্রে হেনরির সূত্রটি প্রযোজ্য নয়। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, নিচের কোনটি সর্বোচ্চ স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ? একটু ভালো করে অপশনগুলো দেখলে বুঝতে পারবে, এখানে আনসারটা হবে অপশন এ। 12 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো, শিরার মধ্যে ইনজেকশন দেওয়ার সময় শিরাতে যে দ্রবণটি প্রবেশ করানো হয় সেটির রক্তের সঙ্গে কি কি হবে? আইসোটনিক, আইসোটোপিক, হাইপোটনিক, হাইপারটনিক। এখানে অপশন হবে এ, আইসোটনিক। 13 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো, যদি ইলেকট্রোফোরেসিস ঘটতে না দেওয়া হয় তাহলে কোলয়েড তড়িৎ প্রবাহ চালনা করলে কি ঘটবে? বিপরীত অভিস্রবণ ঘটবে না, এখানে ঘটবে হচ্ছে কি তড়িৎ অভিস্রবণ। নিম্নলিখিত কোন জোরের ক্ষেত্রে রাউল্ট সূত্রের ঋণাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যায়? এখানে অপশনগুলো ভালো করে দেখলে বোঝা যাবে। ঋণাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যায় অ্যাসিটোন ও ক্লোরোফর্মের মিক্সচারে। এবার আসবো 15 নম্বর কোশ্চেন, আজকের ভিডিওর সবচেয়ে শেষ কোশ্চেনের আমরা আলোচনা করব। সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রক্সাইডের অদক্ষেপে লঘু HCl দ্রবণ যোগ করলে কোলয়েডীয় দ্রবণ যে গঠিত হয়, সদ্য প্রস্তুত অদক্ষেপকে কোলয়েডীয় দ্রবণে রূপান্তর করার এই পদ্ধতিকে বলে ডায়ালিসিস, পেপটাইজেশন, বিয়োজন, তঞ্চন। এখানে উত্তরটা হবে পেপটাইজেশন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু বুঝতে না পারো, টপিক যদি কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আমি তাহলে সেই সেপারেট টপিক অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো।